আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের টপ 200টা এমসিকিউ। টপ 200টা এমসিকিউ যেগুলো পরীক্ষায় অনেকবার আসছে, অনেকবার। ঠিক আছে, তোমরা যদি আজকে আমার সাথে এই পরিপূর্ণ ক্লাসটা করো, ইনশাল্লাহ তোমরা উপকৃত হবা। বিশেষ করে তোমার এই ক্লাসটার মাধ্যমে ক খ এর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। শুধু এমসিকিউ না, ক খ এর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া গ এবং ঘ এর জন্য কোন টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমি এখানে আলোচনা করছি। আশা করি তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ উপকৃত হবা। ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি। দিল্লি সালতানাতের তথা লোদি বংশের সর্বশেষ একেবারে শেষের শাসকের নাম কি বলতো? ইব্রাহিম লোদি। ঠিক আছে, পুরো তথ্যটা দেখো আমি এখানে দিয়ে দিছি। সেটা হলো ইব্রাহিম লোদি ছিল লোদি বংশের শেষ শাসক। আর উনি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে, দ্বিতীয় যুদ্ধ না, পানিপথের প্রথম যুদ্ধে কার কাছে হেরে যান? বাবর কাছে হেরে পরাজিত হন এবং নিহত হন। ঠিক আছে, এখন দেখো তার পরাজয়ের মাধ্যমে কি হয়? এই যে দিল্লি সালতানাত, সেটার অবসান ঘটে। ঠিক আছে, শুরু হয় কোনটা? মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্য শুরু হয়। ঠিক আছে, ওকে। তো আমরা এইভাবে ভেঙে ভেঙে একেবারে সবগুলা পড়বো। তোমাদের কাজ হলো A to Z দেখা। হ্যাঁ, আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা নিয়ে ফেলবা, কারণ দেখছো পিডিএফে কিন্তু আমি অনেক অতিরিক্ত তথ্য দিছি। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কেন ভারত অভিযানে উদ্বুদ্ধ হন? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, উনি কেন হঠাৎ করে ভারতে অভিযানের জন্য উদ্বুদ্ধ হয়েছিল? একটু দেখো। এই তো মধ্য এশিয়া বারবার ব্যর্থ হয়ে, মধ্য এশিয়া কাজাখস্তান, উজবেকিস্তান, হ্যাঁ, ওই মধ্য এশিয়ার মধ্যে উনি বারবার ব্যর্থ হয়ে কি করছিল? বলে আচ্ছা ভারতে যাই দেখি, ওইখানে কোনো আমার ভাগ্য খুলে কিনা। ঠিক আছে, দেখো বাবর সমরকন্দ দখলের চেষ্টা করে বারবার ব্যর্থ হন। এরপর তিনি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে ভারতের দিকে মনোযোগ দেন। বুঝছো? এখন আসো, একটা প্রশ্ন বেশি আসতে পারে, সেটা হলো বাবর কিন্তু তৈমুরলং এবং চেঙ্গিস খান দুইজনেরই বংশধর ছিল। তৈমুরলং মানে মুসলিমদের মধ্যে একজন হিংস্র শাসক ছিল। মানে মুসলিমদের বলতে উনি অনেকে মানে ওনাকে মুসলিম যদিও মনে করেন না। ঠিক আছে, ও তৈমুরলঙ্গের সাথে আবার ইয়ার সাথে অনেক যুদ্ধ বাছিল, ওসমানী খেলাফতের সাথে অনেক যুদ্ধ হয়েছিল। আর অন্যদিকে চেঙ্গিস খান তো ভয়ানক, জানো। হ্যাঁ, পৃথিবীর বলতে গেলে মানে সবচেয়ে বেশি মানুষ হত্যা বোধহয় উনিই করছেন। হ্যাঁ, চেঙ্গিস খান। দুইটা বংশেরই কে কে তোমার ছিল যে বাবর। ঠিক আছে, বাবর কাদের আমন্ত্রণে ভারত আক্রমণ করেছিল? দেখো কার আমন্ত্রণে? আলম খাঁ এবং দৌলত খাঁ লোদির আমন্ত্রণে। তাহলে দেখো আলম খাঁ, দৌলত খাঁ, লোদির। ইব্রাহিম লোদির বিরুদ্ধে অসন্তুষ্ট আফগান নেতা। তাহলে আলম খাঁ কে ছিল বলতো? আফগান নেতা ছিল। ঠিক আছে, এবং পাঞ্জাবের গভর্নর দৌলত খাঁ বাবরকে কি বলে? ভাই দেখো ইব্রাহিম লোদি তো সমস্যা, তুমি আসো, তুমি আসে আমাদেরকে করো। ঠিক আছে, তারপর কি করছিল? বাবর আসছিল। তো বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ 76-এর মনন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1770 সাল। 1770 সাল মুখস্থ করে ফেলতে হবে। এগুলা যদি তুমি মুখস্থ করো, তোমার অনেকগুলা লাভ। 1 নম্বর লাভটা আমি বলি ভাইয়া, সেটা হলো তুমি এডমিশনে খুব পারবা। আমি চাইলে এগুলো ডিটেলসে পড়াতে পারি, কিন্তু কেন পড়াচ্ছি না? কারণ তোমার এখন সময় নেই। তোমার কাজ হলে এখন পড়ে যাওয়া। ঠিক আছে, কিন্তু তোমরা যারা এতদিন পড়ছো তাদের জন্য শুভকামনা। আর যারা আর্টসের আছো তারা আসলে অনেক লাকি, কারণ দেখো তোমাদের বইয়ের পড়াগুলোর সাথে তোমার এডমিশনের পড়ার মিল, হুবহু মিল। এগুলো থেকে প্রশ্ন আসে, প্রতিবারই প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা দেখো তো বাংলা সন কত ছিল? 1176। দেখো বাংলা সন ছিল 1176, আর ইংরেজি সন কত ছিল? 1770 সালে বাংলার মধ্যে কি হয়? ভয়াবহ দুর্ভিক্ষ হয়, তাকে কি বলা হয়? 76-এর মনান্তর। তাহলে 76-এর মনান্তর বাংলা কত সালে হয়? 1176। আর ইংরেজি কত সালে? 1770। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের প্রত্যক্ষ ফলাফল কি হয়? দেখো যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দিয়ে ফেলা হয়, তখন কি হয়? নবাবের ক্ষমতা আস্তে আস্তে কমা শুরু করে। এখন কোম্পানিরা আর্থিক সমৃদ্ধি লাভ করে। হ্যাঁ, আমি ভাই যদি কোনো একটা জায়গায় ক্ষমতায় যাওয়া হয়, তাহলে আমার অবশ্যই অর্থায়ন, মানে আমি টাকা পয়সা রোজগারটা আরো বেশি হবে। এটা গেল। এখন কোম্পানি কাদের ছিল? ব্রিটিশদের। তাহলে ব্রিটিশদেরও আধিপত্য বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখানে তিনটাই। এখন দেখো কত? 1765 সালে দেওয়ানি লাভ করছিল। এটা সালটা একটু মাথায় রাখবা। ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কে? হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ কত শতকে এটা শুরু করছে ফরাইজি আন্দোলন? দেখো 19 শতকে। ঠিক আছে, উনার ইয়াটা কি ছিল? দেখো উনি চেয়েছিল যে মানুষ ফরজ আমলগুলো থেকে যে দূরে সরে আসে, বেসিক যে আমলটা, সেটার দিকে মানুষকে ফিরে আনা। ঠিক আছে, তো ফরজ বিধান পালনে মানুষকে উৎসাহিত করা।
উনি যখন মারা গেছিল ওনার ছেলে দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন। ফরজ আন্দোলনের প্রাথমিক লক্ষ্য কি ছিল? প্রাথমিক লক্ষ্য বুঝছো, এই যে মানুষকে ফরজ কাজের দিকে কি করা, উদ্বুদ্ধ করা, ঠিক আছে, মানে যেগুলো মৌলিক কাজ মুসলমানদের। তো এটা কি, তো মুসলমান কথাটা চলে আসে দেখছো, হ্যাঁ, ফরজ কাজ চলে আসে, তাহলে এটা ধর্মীয় সংস্কার। ইতিহাসের কোন বিপ্লবী বীর একজন দক্ষ কুস্তিগীর ছিল? বলো কে? তিতুমির, বাঁশের কেল্লা, ঠিক আছে, নারকেল বাড়িয়াতে উনি ছিল। উনি জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করছিল। দেখো কখন করছিল? 1831 সালে নারকেল বাড়িয়ে একটা বাঁশের কেল্লা নির্মাণ করেন। উনি কিন্তু ছিল একজন, মানে আমার মনে হয় যে উনি খুব কম শক্তি নিয়ে বিশাল মহাশক্তির বিরুদ্ধে যুদ্ধে দাঁড়াইছিল, ঠিক আছে। দেখো তিতুমির কোথায় তার বিখ্যাত বাঁশের কেল্লা নির্মাণ করেছিল? এটা বলছি নারকেল বাড়িয়ায়। আচ্ছা, ওনার আসল নামটা একটু দেখে নাও, সৈয়দ মীর নিসার আলী। উনি কত সালে মারা যান? 1831 সালে ওই যুদ্ধটার মধ্যে মারা যায়। যদি এটা যুদ্ধ বলা যায় কিনা যায় না। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? দেখো দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হলো ইলতুৎমিশ। দেখো যদিও কুতুবউদ্দিন আইবেক দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন, তবে ইলতুৎমিশ দিল্লি সালতানাতকে সুসংগঠিত এবং শক্তিশালী করেন, তাই তাকে কি বলা হয়? দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে প্রশ্নটা খ নাম্বার আসতে পারে যে কেন ইলতুৎমিশকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? তাহলে বলবা যে ভাই দেখো কুতুবউদ্দিন আইবেক উনি প্রতিষ্ঠা করছে, সব ঠিক আছে, কিন্তু সুসংগঠিত কে করছে? ইলতুৎমিশ, সেজন্য। আচ্ছা, এখানে আরেকটা ঘটনা আছে, দেখো ইলতুৎমিশ দিল্লিকে রাজধানী করেন। তাহলে দিল্লিকে কে রাজধানী করেন? ইলতুৎমিশ। আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা, সেটা হলো তখন আব্বাসী খিলাফতের একটা যুগ ছিল, ঠিক আছে। তখনকার সময় তো মানুষ খলিফার কথাটা খুব বেশি মানতো। তো আব্বাসী খলিফার কাছ থেকে কিন্তু উনি বৈধ স্বীকৃতি পাইছিল, ঠিক আছে। তো এটা কিন্তু অনেক জিনিস, তোমার কি যে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কোনো একটা রাজ্য বিস্তার পাওয়া মানে খলিফা থেকে, খলিফা বলো যে না এটা বৈধ, এইদিকে ও সুসংগঠিত হয়েছিল। তো ঘ নাম্বারের জন্য দেখো 40 আমিরের দল বা চেহেলগানি গঠন করেন। তাহলে কোন একটা রাজা তোমাকে উদ্দীপক দিতে পারে ঘ নাম্বারের জন্য, যে একটা রাজা ছিল যিনি একটা সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, তার 40 জন কি ছিল, মানে ধরো সভাসদ ছিল, ঠিক আছে, সভাসদ বা আমিরের দল ছিল। তো এখানে কাকে বোঝানো হয়েছে বুঝছো? এটা কিন্তু ঘ নাম্বার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি বলতেছি কালকে পরীক্ষা যাই দেখবা প্লিজ, সেজন্য শেষ ভিডিওটা পর্যন্ত একেবারে শেষ পর্যন্ত দেখবা, নাহলে কিন্তু তুমি মিস করবা। তুমি আসলে মিস করবা যে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আমি বলবো যে সৃজনশীল আসবে, সেগুলো তুমি মিস করবা। তারপর আমি এখানে অতিরিক্ত কিছু ব্যাখ্যা দিব, সেটাও মিস করবা। আগে তোমার কাজ হলো সম্পূর্ণ ভিডিওটা দেখবা, দেখার পর পিডিএফটা কালেক্ট করে নিজেকে একবার পরীক্ষা দিবা, যে পিডিএফ কালেক্ট করো পরীক্ষা দেওয়ার জন্য, নট পড়ার জন্য, ঠিক আছে। কোন আব্বাসীয় খলিফা সুলতান ইলতুৎমিশকে মনসুর উপাধি প্রদান করেন? তাহলে দেখো আমরা তো বলছিলাম যে আব্বাসী খলিফারা কাকে স্বীকৃতি ছিল? ইলতুৎমিশকে, ঠিক আছে। এখন কোন খলিফা দিছিল এবং ওনাকে মনসুর উপাধি দিছিল? দেখো খলিফা মুস্তানসির বিল্লা, ঠিক আছে, এই তো মুস্তানসির বিল্লার কাছ থেকে বৈধ স্বীকৃতি লাভ করেন, বুঝছো। বন্দেগানি চেহেলগান হলো কি? ওই বলছিলাম 40 জন তুর্কি দাসের একটি দল। খলিফা আব্দুল মালিকের সাথে দিল্লির কোন সুলতানের তুলনা করা হয়? বলো ইলতুৎমিশের সাথে। কেন করা হয়? দেখো একটু খেয়াল করো, ইলতুৎমিশ কি করছিল? দিল্লি সালতানাতকে শক্তিশালী এবং সুসংগঠিত করছিল। অন্যদিকে তুমি দেখো উমাইয়া খলিফা, আমরা প্রথম পত্রে বলছিলাম উমাইয়া খলিফা আব্দুল মালিকও কি করছিল? ইসলামী সাম্রাজ্যকে, বিশেষ করে উমাইয়া খিলাফতকে সুসংগঠিত করছিল। যদিও তখন তো আর কোনো খিলাফত ছিল না, একটাই। তাহলে উনি ইসলামী সাম্রাজ্যকে কি করছিল? সুশৃঙ্খল এবং সুদৃঢ় করছিল। তার দুইটার সাথে মিল আছে। সুলতান ইলতুৎমিশের শাসন আমলে কারা হানা দিয়েছিল? দেখো মঙ্গলরা। ও মাই গড, মঙ্গল মানে বুঝছো, এতক্ষণ যে বললাম আমি চেঙ্গিস খান, তারা। চেঙ্গিস খানের তখন মোটামুটি ধর মধ্য এশিয়া থেকে শুরু করে ওদিকে তুরস্ক পর্যন্ত মোটামুটি চলে যাচ্ছিল, ঠিক আছে। এদিকে তোমার সিরিয়ার কাছাকাছি, হ্যাঁ, ওইখানে চলে গেছিল। তখন এদিকে হামলা করার চেষ্টা করছিল, কিন্তু হয়নি। কেন হয়নি আমি এটা বলবো। ইলতুৎমিশের শাসনে মঙ্গল নেতা চেঙ্গিস খান উত্থান ঘটে, তিনি ভারত আক্রমণের হুমকি সৃষ্টি করছিল, কিন্তু করা হয়নি। দেখো তো ইলতুৎমিশ কৌশলে কি করছে? মঙ্গলদের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে দিল্লি সালতানাতকে রক্ষা করেন। এটা হয়নি, আক্রমণটা হয়নি, মানে উনি অন্য দিক থেকে বেঁচে গেছিল। এটার দুইটা কারণ, একটা হলো ভাই চেঙ্গিস খান অন্যদিকেই নজর ছিল, এই না যে এটা ওদেরকে ভয় পাইছে ইলতুৎমিশকে, এরকম না। এক আর সেকেন্ড নাম্বার, হ্যাঁ পলিটিক্যাল একটা বিষয় ছিল, ও পলিটিক্যালি খুব ভালো হ্যান্ডেল করছিল। আচ্ছা, তো এগুলো অনেক বিস্তারিত ঘটনা, আসলে বললে অনেক বড় হয়ে যায়। আমি আসলে এগুলোতে খুব ইন্টারেস্টেড, ঠিক আছে। আমি ইতিহাসটা নেওয়ার কারণটা ছিল যে আমি এগুলোতে খুব বেশি ইন্টারেস্টেড। আমার এরকম হয়েছে যে আমি
এডমিশনের পরে বলো আগে বলো, আমি জাস্ট ঐতিহাসিক যতগুলো ওয়েব সিরিজ আছে, ঐতিহাসিক যতগুলো বই আছে, হ্যাঁ, সানজাকে উসমান থেকে শুরু করে সবগুলো আমার পড়তে কেন জানি ভাল লাগে। তো এগুলো বলবো ইনশাল্লাহ যখন আমরা এডমিশনের কোর্স শুরু করব, তখন আমি ইনশাল্লাহ ইতিহাসগুলো এভাবে ভেঙে ভেঙে গল্প আকারে বলবো। সুলতান রাজিয়ার পিতার নাম কি ছিল? দেখো, সুলতান ইলতুৎমিশ। রাজিয়া ছিলেন কি? দেখো, দিল্লি সালতানাতের সুলতান ইলতুৎমিশের কন্যা। তিনি দিল্লির প্রথম এবং একমাত্র নারী সুলতান। তাহলে দিল্লির একমাত্র নারী সুলতান নাম কি বলতো? রাজিয়া। ঠিক আছে, দেখো রাজিয়া সুলতানার ইয়াটা দেখো, এটা কিন্তু আসবে, আমি এটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, সেজন্য। রাজিয়া সুলতানা কত থেকে কত সাল? দেখো, 1236 সাল থেকে 1240 সাল। দক্ষ প্রশাসক হলো, তুর্কি অভিজাতদের বিরোধিতার কারণে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি। উনি ভালো সবকিছু করতেছিল, ঠিক আছে, কিন্তু তুর্কিরা কিন্তু ওনার বিরুদ্ধে ছিল। ঠিক আছে, তুর্কিরা ওনার বিরুদ্ধে ছিল, কারণ আছে, কারণ এই যে 40 জন যে ইয়া করছিল উনি ইলতুৎমিশ, সেটার আবার বিরোধিতা করছিল কে? রাজিয়া। তো ওই 40 জন আবার খেলাটা ঘুরাই দিছিল। এগুলো মোটামুটি কাহিনী আছে, তোমরা যদি বলো আমি কাহিনী বলবো আসলে, কিন্তু এখানে তো সম্ভব না, আলাদা করে একটা ভিডিও করতে হবে, যেখানে ধরো আমি তোমার শাসকদের মধ্যে ধরো 5 জন শাসকের কাহিনী বললাম, এগুলো থেকে মোটামুটি 3টা শাসকের কথা চলে আসে, বারবার সৃজনশীল আসে। ঠিক আছে, তারপর কয়েকটা ঘটনা বললাম, ঘটনা ধরো বললাম 3টা। ঠিক আছে, এছাড়া ব্যাখ্যা সহ টোটাল 10টা ঘটনা যদি আমি বলি, দেখা যাচ্ছে যে মানে তোমার দ্বিতীয় পত্রটা প্রায় শেষ হয়ে যায়। কেন জানো? দ্বিতীয় পত্রের মধ্যে অনেক গ্যাঞ্জাম দেখবা। আচ্ছা আসো, সুলতান রাজিয়া আলতুনিয়াকে বিবাহ করেছিলেন কেন? কেন করছিল? দেখো, নিজেকে রক্ষা এবং ক্ষমতা সুসংহত করার জন্য। দেখো, বিদ্রোহী গভর্নর মালিক আলতুনিয়ার হাতে পরাজিত হওয়ার পর রাজিয়ার রাজনৈতিক সমর্থন লাভের উদ্দেশ্যে তাকে বিবাহ করে। ঠিক আছে, এই তো এটা আমাদের একটা কোর্স, আমি তো বলছিলাম যে এটা আমার আলহামদুলিল্লাহ প্রায় 300+ এস্টম ভর্তি হয়ে গেছে গা। ঠিক আছে, 300 এই ধরো 60-এর মতো, 360 জনের মতো প্রায় ভর্তি হয়ে গেছে। তো আমাদের 1000 প্রথম 1000 জনের জন্য 2000 টাকার কোর্স শুধুমাত্র 570 টাকা। ঠিক আছে, আমি 570 টাকা মানে বুঝছো একেবারে সস্তা, পানি রেট। হ্যাঁ, তুমি দেখবে একটা পিডিএফ এর গ্রুপে অ্যাড করালো 570 টাকা, আর এখানে তোমার A to Z সবগুলার ক্লাস। ঠিক আছে, বললাম না, বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ, এগুলার অন্তত 150টা ক্লাস। এই সবগুলা ক্লাসের আবার পিডিএফ, আবার আলাদা প্রিমিয়াম ক্লাস, আবার এগুলোর উপর যদি কোয়েশ্চেন থাকে সেগুলো সলভিং ক্লাস, তারপর আবার সাজেশন শিট। বুঝছো বিষয়টা? তো যাই হোক, তোমরা যারা ভর্তি হতে যাও তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, কারণ আমি চাই যে তোমরা যাতে অফারটা পাও, 570 টাকার অফারটা পাও। ঠিক আছে, 1000 জন হওয়ার আগে। আসো, ভারতের তুতা পাখি বলা হয় কাকে? কাকে বলা হয়? দেখো, আমির খুসরোকে বলা হয়, কারণ উনি কিন্তু সাহিত্যিক ছিল। দেখো, বিখ্যাত কবি ও সাহিত্যিক আমির খুসরোকে তার অসাধারণ প্রতিভার জন্য কি বলা হয়? তুতা পাখি বলা হয়। উনি কার দরবারের শ্রেষ্ঠ কবি ছিল? দেখো, তিনি আলাউদ্দিন খলজির দরবারের শ্রেষ্ঠ কবি ছিল। প্রশ্নটা কিন্তু এভাবে আসতে পারে। ঠিক আছে, তাহলে আলাউদ্দিন খলজির দরবারের শ্রেষ্ঠ কবি কে ছিল? আমির খুসরো। সুলতান বলবন জমকালো রাজ দরবার প্রতিষ্ঠা করেছিলেন কেন? কেন করছিল? দেখো, যাতে জনগণের শ্রদ্ধা অর্জন করা যায়। দেখিও, আমরা যারা একটু ভালো পোশাক আশাক পরি, তাদেরকে মানুষ কি করে? একটু ভালো সম্মান করে, শ্রদ্ধা করে। ঠিক আছে, তুমি ধরো অনেক ধনী, কিন্তু পোশাক পরে গেছে ধরো লুঙ্গি, দেখবা যে তোমাকে রেডিশনগুলোতে ঢোকাবে না। ঠিক আছে, যাই হোক, তো শ্রদ্ধা পাওয়া যায় আসলে। হ্যাঁ, তো উনি কি করছিল? জনগণের শ্রদ্ধার জন্য। আর একটা কি? ভীতি প্রদর্শন। দেখো, আমি অনেক ক্ষমতাবান, তোমরা বিদ্রোহ করবে না, বিদ্রোহ দমন করার জন্য এবং রাজ্যের প্রভাব বৃদ্ধির জন্য। অর্থাৎ বুঝতেছো, তোমার যখন সবকিছু আলিশেন, তখন তো অন্যান্য রাজ্যগুলো যখন তুমি দখল করতে যাবা, ঠিক আছে, বা বিপক্ষ দলরা কিন্তু ভয় পায় যে মা ও তো খুব এলিট। এই 3টা কারণেই সঠিক। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য, সেটা হলো বলবনের শাসননীতির মূল কথাটা কি ছিল? রক্ত ও লোহনীতি, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। তাহলে এখানে বলতে পারে যে ব্লাড অ্যান্ড আয়রন পলিসির প্রতিষ্ঠাতা কে? বলবন। ঠিক আছে, বা কার সময় ছিল এটা? উনি কি করতো? বিদ্রোহ দমনে কঠোর ব্যবস্থা নেন। খলজি বংশ প্রতিষ্ঠা করেন কে? জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি ছিল? উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি ছিল? দেখো, মূল্য নির্ধারণ নীতি। তাহলে উদ্দীপকের মধ্যে মূল্য নির্ধারণ নীতির কোনো প্রশ্ন আসলে বুঝবা যে কার কথা বলতেছে? আলাউদ্দিন খলজি। এটা মাথায় রাখতে পারো, আমি যেভাবে মাথায় রাখতাম, খলজি দিয়ে খাজনা। ঠিক আছে, এটা মাথায় রাখতে পারো। আচ্ছা, এখানে ব্যাখ্যাগুলো দিয়ে দিছি, দেখে নিবা। তারপর মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য আলাউদ্দিন খলজি কি পদক্ষেপ নিয়েছিল? কি পদক্ষেপ নিয়েছিল? দেখো একটু করে। নতুন কেল্লা স্থাপন করছিল। হ্যাঁ, নতুন কেল্লা স্থাপন করে গাজী মালিককে সীমান্তে নিয়োগ দিয়েছিল। ঠিক আছে, ব্যাপক সমরাস্ত্র আমদানি করছিল, যে চিঙ্গিসরা যদি হামলা করে তাহলে ইনশাল্লাহ আমরা কি করবো? একটা কেল্লা, মানে তো বুঝছো,
একটা ধরো কি বলা যেতে পারে এখনকার সময়ের ক্যান্টনমেন্ট বলা যেতে পারে অনেকটা, হ্যাঁ ক্যান্টনমেন্ট। তার গাজী মালিককে সীমান্তে মানে উনি খুব সেরা একজন শাসক ছিল, মানে সেনাপতি, হ্যাঁ ওনাকে সীমান্তে নিয়োগ দিয়েছিল। তারপর ব্যাপক সমরস্য মানে বুঝছো, সমর মানে যুদ্ধ, হ্যাঁ যুদ্ধের অস্ত্র আমদানি করছে, অনেকগুলা অস্ত্র আমদানি করছিল। এগুলো এখানে দেখে নেব, অতিরিক্ত তথ্য আমি দিয়ে দিছি। আর এই দেখো তার সেনাপতি গাজী মালিক পরবর্তী তুগলক বংশ প্রতিষ্ঠা করেন, বুঝছো উনি কি অসাধারণ লেভেলের সেনাপতি ছিল। আচ্ছা যাই হোক, এখন দেখো সুলতান আলাউদ্দিন খলজি মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন কেন করছিল? যাতে সাম্রাজ্যের আর্থিক স্থিতিশীলতা হয়, তারপর জনগণের সুবিধা হয় এবং সেনাবাহিনী সন্তুষ্ট থাকে। উদ্দীপকে উচ্চবিলাসী শাসক, বাজার মূল্য নির্দিষ্টকারী ইতিহাসের কোন সুলতানের প্রতিচ্ছবি? আলাউদ্দিন খলজি। আমি বলছিলাম যদি কখন দেখো যে তোমার উচ্চবিলাসী শাসক আলাউদ্দিন খলজি, তারপর বাজার মূল্য নির্দিষ্টকারী, তাহলে কে? আলাউদ্দিন খলজি। এটা অনেক ইম্পর্টেন্ট এর জন্য। আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ সংস্কারের ফলে কারা ক্ষতিগ্রস্ত হয়েছিল? উৎপাদক চাষিরা কি করছিল? ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেন? দেখো মূল্য কম রাখার জন্য কৃষকদের উৎপাদিত পণ্যের দামটাও কি ছিল? নিয়ন্ত্রিত ছিল, তারা চাইলে বাড়াতে পারতো না। ফলে অনেক কৃষক তার যে পরিমাণে খরচ হয়েছে সেই পরিমাণে দামটা নিতে পারতো না। তবে আবার জনসাধারণের জন্য ভালো হয়েছে এটা। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি ছিল? দেখো জুনাখা। মোহাম্মদ বিন তুগলক রাজধানী দিল্লি থেকে সরিয়ে যেখানে নিয়ে যান তার নাম কি? দৌলতাবাদ। মোহাম্মদ বিন তুগলক কি করে? দিল্লি থেকে রাজধানী দক্ষিণাঙ্কের দেবগিরিতে স্থানান্তর করেন, যেটার নাম দেন কি? দৌলতাবাদ। মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলো ব্যর্থ হয়েছিল কেন হয়েছিল একটু দেখো। মোহাম্মদ বিন তুগলকের অনেক পরিকল্পনা ছিল, অত্যন্ত উচ্চবিলাসী ছিল, ঠিক আছে, কিন্তু সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়নের অভাবে হয়েছিল। উনি কি করছিল আমি বলি। উনি রাজধানী একটাকে স্থানান্তর করে নিয়ে গেছে দক্ষিণ সাইডে। যখন নিয়ে গেছে, বলো একটা রাজধানী স্থানান্তর করার কি চারটিখানি কথা না? অনেক খরচ হয়েছে। অনেক খরচ হওয়ার ফলে মুদ্রাস্ফীতি আরো বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বাড়িয়ে গেছে, ঠিক আছে। তো ওনার পরিকল্পনা ভালো ছিল, কিন্তু পরবর্তীতে আসলে এটা হয়নি। মাতামহী সুলভ ব্যবস্থার প্রবর্তক বলা হয় কাকে? এটা একটু ইম্পর্টেন্ট, এই কারণে সুলতান ফিরোজ শাহ তুগলককে। উনি জনগণের দুঃখটা বুঝতো, তাহলে জনগণের দুঃখ বুঝতো এরকম কেউ আসলে তাহলে কার নাম দিবা? সুলতান ফিরোজ শাহ। দেখো ফিরোজ শাহ তুগলক জনকল্যাণমূলক শাসন ব্যবস্থার জন্য পরিচিত ছিলেন, তাহলে জনকল্যাণমূলক শাসন ব্যবস্থার জন্য কে? ফিরোজ শাহ তুগলক। দেখো তিনি প্রজাদের প্রতি দয়াবান ছিল, বুঝছো। আরেকটা জিনিস আসতে পারে, খাল, মসজিদ, বিদ্যালয় এবং হাসপাতাল নির্মাণ কে করে? তখন তুমি কার নাম দিবা? ফিরোজের নাম দিও। বিমার স্থান নামক দাতব্য চিকিৎসালয় কে স্থাপন করে? ফিরোজ শাহ তুগলক। মসনদে আলা কোন সুলতানের উপাধি ছিল? খিজির খাঁ। 1857 সালে সিপাহী বিপ্লবের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং, ঠিক আছে। দানবীর হাজী মোহাম্মদ মহসিনের পৈতৃক নিবাস কোথায় ছিল? পারস্যে। আমাদের মহসিন কলেজ আছে না, ওইটার প্রতিষ্ঠাতা দানবীর হাজী মোহাম্মদ মহসিনের পৈতৃক নিবাস, একেবারে পারিবারিক ইয়াটা ছিল পারস্যে। মোহামেডান লিটারেটি সোসাইটি 1863 সালে কে প্রতিষ্ঠা করে? তাহলে আমরা একটা প্রশ্ন পাইছি যে মোহামেডান কত সালে প্রতিষ্ঠা হয়? 1863 সালে। কে করেন? নবাব আব্দুল লতিফ। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনকে কে প্রতিষ্ঠা করেন? সৈয়দ আমির আলী। 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? শেরে বাংলা একে ফজলুল হক। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভিত্তি কি ছিল? দ্বিজাতি তত্ত্ব মানে কি? দুইটা জাতি, মুসলিম এবং হিন্দু। মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য ভারত। এখানে আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিছি, বুঝছো। তোমাদের কাজ কিন্তু পিডিএফটা কালেক্ট করে ফেলো প্লিজ। তমুদ্দিন মজলিস কোন ধরনের সংগঠন ছিল? সাংস্কৃতিক সংগঠন। কত সালে বাংলা ভাষা পাকিস্তানের সংবিধানের রাষ্ট্রভাষা হিসেবে প্রথম স্বীকৃতি পায়? 1956 সালে। 52 সালে তো অনেক ভাষা আন্দোলন হয়েছিল, পরে 1956 সালে উর্দুর পাশাপাশি বাংলাকেও কি করা হয়? রাষ্ট্রভাষা করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? এটা জানো, 21শে ফেব্রুয়ারি। আর 1999 সালে ইউনেস্কো কিন্তু কি করছিল? 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করছিল। তাহলে কত সাল? 1999 সাল।
ভাষা আন্দোলনের প্রভাব নিচের কোন ক্ষেত্রগুলোতে পড়ছিল? দেখো 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, তো এটা নির্বাচন হয়েছিল 1954 সালে, তাহলে 1954 সালে নির্বাচন হয়েছিল। তাহলে 1962 সালে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেখানেও কিন্তু ভাষা আন্দোলনের ইয়াটা চলে আসছিল। 1971 সালে তো আসছিলই, ইভেন 1969 সালেও আসছিল। এখানে ব্যাখ্যাগুলো দিয়ে দিছি। যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল কত সালে? 1953 সালে 4ই ডিসেম্বর। ঠিক আছে, 1953 সালে 4 ডিসেম্বর আওয়ামী লীগ, মুসলিম লীগ, তারপর কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, গণতন্ত্রী আরো বিভিন্ন দলগুলো মিলে কি হয়েছিল? একটা যুক্তফ্রন্ট হয়েছিল। তাদের এগেনস্টে ছিল মুসলিম লীগ। ঠিক আছে, যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্দেশ্য কি ছিল? রাজনৈতিক অনৈক্য দূর করে নির্বাচনে জয়লাভ করা। যে ভাই আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন মতাদর্শ হইতে পারি, বাট আমরা এখন এক হয়ে আমরা কি করব? মুসলিম লীগের বিপক্ষে আমরা জিতব, নির্বাচনে জয়লাভ করা। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল? নৌকা ছিল। যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে নির্বাচিত হয়েছিল? শেরেবাংলা একে ফজলুল হক। ঐতিহাসিক 6 দফা কত সালে উত্থাপিত হয়? 1966 সালে। বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা বলা হয় কোনটিকে? 6 দফা। ঐতিহাসিক আগরতলা মামলায় মোট কতজনকে আসামি করা হয়? 35 জনকে আসামি করা হয়। ব্যাখ্যাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঐতিহাসিক 11 দফা দাবি কাদের পক্ষ থেকে উত্থাপন করা হয়? ছাত্র সংগ্রাম পরিষদ। 1969 সালে গণ অভ্যুত্থানে ছাত্রনেতা আসাদ কত তারিখে শহীদ হন? 20 জানুয়ারি। 1969 সালে গণ অভ্যুত্থানে আসাদ ছাড়াও আর কারা শহীদ হয়েছিল? আসাদ এবং ডক্টর শামসুজ্জামান। 1970 সালে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7ই ডিসেম্বর। ঠিক আছে, 1970 সালে 7 ডিসেম্বর কি হয়? পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে কে জিতে? দেখো আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান ব্যাপক জয়লাভ করে। পূর্ব পাকিস্তান ছিল আওয়ামী লীগ। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন লাভ করে? দেখো 167টা আসন লাভ করে। 1971 সালের কোন রাতটি কালো রাত, ব্ল্যাক নাইট হিসেবে পরিচিত? 25 মার্চ। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কোন সামরিক নেতা স্বাধীনতার ঘোষণা করেন? মেজর জিয়াউর রহমান। কত সালে? 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান কি করেন? বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। 25 মার্চের কোন অভিযানের কথা ইতিহাসে উল্লেখ করা হয়? বলো 25 মার্চ কি হয়েছিল? অপারেশন সার্চলাইট। মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়? 10 এপ্রিল গঠিত হয়। মুজিবনগর সরকার অস্থায়ী সরকার আর কি কত তারিখে শপথ গ্রহণ করেন? 17 এপ্রিল। বুঝছো? দেখো একটু সালটা একটু কিন্তু কনফিউশনে পড়বা। 10 এপ্রিল গঠন হয়, ঠিক আছে, আর শপথ গ্রহণ কখন করেন? শপথ করেন 17 এপ্রিল, এই 7 দিন পর, এক সপ্তাহ পর। এবার মাথায় রাখতে পারো যে সরকারটা গঠন হয়েছে 10 এপ্রিল, এক সপ্তাহ পর শপথ বাক্য গ্রহণ করেছিল। কোথায় করছিল? দেখো বৈদ্যনাথ তলার। ঠিক আছে, এখন বর্তমানে এটার নাম কি? মুজিবনগর। এটা মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, বর্তমানে এটা কি? মুজিবনগর। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ছিল? তাজউদ্দিন আহমেদ। আর বঙ্গবন্ধু ছিল রাষ্ট্রপতি। মুজিবনগর সরকারের সেনাপ্রধান বা প্রধান সেনাপতি কে ছিল? MAA ওসমানী। ওনাকে দেখো, ওনাকে নিয়ে কিন্তু খুব একটা আলোচনা করে না, কিন্তু উনি আমাদের সেনাপ্রধান ছিল মুক্তিযুদ্ধের সময়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত ছিল? কালুরঘাট, চট্টগ্রামে। মুক্তিযুদ্ধের সময় বরিশাল জেলা কত নাম্বার সেক্টরের অধীনে ছিল? 9 নাম্বার সেক্টরের অধীনে ছিল। আর 9 নাম্বার সেক্টরে কে কে ছিল? দেখো বরিশাল, পটুয়াখালী, খুলনার কিছু অংশ 9 নাম্বার সেক্টরে ছিল। 9 নং সেক্টরের কমান্ডার কারা ছিল? 1 নাম্বার মেজর MA জলিল, 2 নাম্বার মেজর MA মঞ্জুর। ঠিক আছে, এখানে ব্যাখ্যাগুলো দেওয়া আছে। আর এটা আমাদের কোর্স জানো, 2000 টাকার একটা কোর্স, যেটাতে আমরা ভার্সিটির A to Z, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটির এখানকার তোমাদের সিনিয়র ভাইয়েরা ইনশাল্লাহ ক্লাস নিবে A to Z, আর কোথাও পড়তে হবে না, এখানে সবগুলো দেওয়া আছে, মাত্র 2000 টাকা। কিন্তু যারা তাড়াতাড়ি ভর্তি হবা, প্রথম 1000 জনের জন্য 570 টাকা। আলহামদুলিল্লাহ প্রায় আমাদের 300 প্লাস, বলছিলাম 360 জনের মতো ভর্তি হয়ে গেছে, আজকেও প্রায় অনেকজন ভর্তি হয়েছে। তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, যাতে তুমি 570 টাকা দিয়ে ভার্সিটির A to Z সবকিছু পেয়ে যাও। ঠিক আছে, 1971 সালে মুক্তিযুদ্ধে পাক হানাদারদের দোসর কারা ছিল? দেখো তো, রাজাকাররা ছিল, আলবদররা ছিল এবং বিহারি সম্প্রদায়ের
অনেকগুলো মানুষ কিন্তু ছিল, সেজন্য দেখবে বিহারি পল্লায় ওইখানে অনেকগুলো হামলা চলছিল কিন্তু মুক্তিযুদ্ধের পরপর। 16 ডিসেম্বর আত্মসমর্পণ দলিলে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কে স্বাক্ষর করেন? কে করেন? লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। ঠিক আছে, এখানে সবগুলো লেখা আছে, দেখো ওনার আসল নামটা দেখো। তো 1971 সালে আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর পক্ষ থেকে কে করেন? লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। পাকিস্তান সেনাবাহিনী কত তারিখে আত্মসমর্পণ করেন? 16 ডিসেম্বর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি হয়ে কত সালে আসেন? 10 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রতিবেশী কোন রাষ্ট্র শরণার্থীদের আশ্রয় দিয়ে এবং সার্বিক সহযোগিতা করে বড় ভূমিকা পালন করেন? সেটা হলো ভারত। বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে শেষ পর্যন্ত কি অর্জিত হয়েছিল? একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। ইসলামের আবির্ভাবের পূর্বে ভারতীয় উপমহাদেশে কাদের সাথে যোগাযোগ ছিল? আরব বণিকদের। আরব বণিকরা কিন্তু এর আগেও আসছিল। ঠিক আছে। ভারতবর্ষে প্রাচীনতম আদিবাসী কারা? দ্রাবিড়রা। দ্রাবিড়রা। ঠিক আছে, পাঠ্য বই অনুযায়ী দ্রাবিড়রা ভারতবর্ষের অন্যতম কি প্রাচীন আদিবাসী। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? দেখো 1526 সালে। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে প্রথম কামানের ব্যবহার করেন কে? সম্রাট বাবর। পানিপথের প্রথম যুদ্ধে। কোন যুদ্ধে প্রথম গোলা বারুদ এবং কামানের ব্যবহার করা হয়? পানিপথের যুদ্ধে। কথিত কাহিনী অনুযায়ী বাবরের মৃত্যুর কারণ কি ছিল? পুত্র হুমায়ুনের জন্য রুখ নিজের কাঁধে নেওয়া। এটা ক্লাস 10 দেখবে, একটা কবিতা আছে। ঠিক আছে, ওইখানে দেখাই যে হুমায়ুনের একটা রুখ হয়েছিল, তো অনেকে আসছে সেবা যত্ন করার জন্য, ডাক্তার আসছে, কিন্তু হচ্ছে না সুস্থ। তো একজন দরবেশ বললো যে আপনি যদি আপনার জীবনটা ওকে দিয়ে দেন তাহলে আপনি মারা যাবেন, ঠিক আছে, কিন্তু আপনার ছেলে সুস্থ হবে। তখন সে নাকি নিজের জীবনটা হুমায়ুনকে দিয়ে দিয়েছিল, আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ আপনি আমাকে নিয়ে যান, তারপরও আমার ছেলেকে বাঁচাই তুলেন। তো এরকম একটা কথিত কাহিনী, এটা সত্যি না, এটা কথিত কাহিনী। ঠিক আছে, তো পুত্র হুমায়ুনের জন্য ওনার রোগটা নিজের কাঁধে নেওয়া আর কি। তো এটা হলো এখানে আছে, দেখবা। তজুকি বাবরি কোন ধরনের গ্রন্থ? আত্মজীবনী গ্রন্থ। ঠিক আছে, তো তজুকি বাবরি অর্থাৎ বাবরনামা হলো সম্রাট বাবর লিখা আত্মজীবনী। তজুকে বাবরি বা বাবরনামা কোন ভাষায় রচিত হয়েছিল? দেখো তুর্কি ভাষায়। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়ের কারণটা কি ছিল? বাবরের উচ্চাসা, কামান ও গোলা বারুদ, অদম্য সাহস এবং যুদ্ধ কৌশল, তিনটাই। দেখো ওর উচ্চাসা ছিল বিদায় তো ও যুদ্ধটা করছে, তাহলে এটা ঠিক আছে। তারা বললাম তো প্রথম কামান এবং গোলা বারুদ ব্যবহার করে পানিপথের যুদ্ধে, তাহলে এটাও ঠিক আছে। আর ওর সাহস এবং যুদ্ধ কৌশলটাও ক্লাসিক ছিল, অর্থাৎ 3টা। কোন মুঘল সম্রাট বাংলার নাম রাখেন জান্নাতবাদ? সেটা হলো সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুন কত খ্রিস্টাব্দে মুঘল আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করেন? 1555 সালে। উনি কি করছিলেন? দেখো প্রথমে শেরশাহ সুরির কাছে পরাজিত হয়, তারপর ভারত থেকে বিতাড়িত হন, ভারত থেকে চলে যান। দীর্ঘ সংগ্রামের পর উনি আফগানিস্তান জায়গা নিয়েছিল, ওইখানকার আফগানিস্তানের পরে মানে ইরানের কাছাকাছি ওই জায়গাটাতে আশ্রয় নিয়েছিল, ওইখানকার শিয়া শাসকের হেল্প নিয়েছিল। ঠিক আছে, শিয়া শাসকের হেল্প নিয়ে আবার উনি কি করেন? দিল্লি সিংহাসনটা পুনরায় ফেরত পান। সেটা আমি বলছিলাম যে কাহিনী বলতে ইচ্ছা করতেছে আসলে, কিন্তু বলতেছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 1539 খ্রিস্টাব্দে কোন যুদ্ধে সম্রাট হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন? চৌসাদ যুদ্ধে। চৌসাদ যুদ্ধে উনি পরাজিত হন। বিলগ্রামের যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়? 1540 সালে অনুষ্ঠিত হয়। শের খান কোন যুদ্ধ জয়ের মাধ্যমে শেরশাহ উপাধি ধারণ করেন? বলতো কোন যুদ্ধের মাধ্যমে? চৌসাদ যুদ্ধের মাধ্যমে। এখানে ব্যাখ্যাগুলো আমি লিখে দিছি। শেরশাহর আসল নাম ছিল ফরিদ খান, এটা মাথায় রাখবা। ঐতিহাসিক ল্যান্ডপুল সম্রাট হুমায়ুনকে ভাগ্য বিড়ম্বিত বলেছেন কেন? কেন বলছে? দেখো পিতার অকাল মৃত্যু, মানে পিতা অনেক তাড়াতাড়ি মারা গেছিল। আজীবন সিংহাসনের জন্য যাযাবরের মতো ঘোরা। দেখো উনি কিন্তু সিংহাসনে থাকার চেয়েও সিংহাসনের জন্য বললাম যে ইরান আফগানিস্তানের মাঝামাঝি অবস্থানে ছিল, মানে ঘোরা। তার পা পিছলে দুর্ঘটনা জনিত মৃত্যু। যাই হোক, ধরো সিংহাসনটা আমি হারাই ফেলার পর তাও জয় করলাম, জয় করার পর ওই পা পিছলাই মরে গেল। ঠিক আছে, এই জন্য ওনাকে বলা হয় যে ভাগ্য বিড়ম্বিত, ভাগ্য ওনার পক্ষে ছিল না, এরকম একজন রাজা। শেরশাহের ভালো নাম কি ছিল? এর আগে বলছি ফরিদ। তো উনি যেহেতু বাক হত্যা করতে পারছিল সেজন্য ওনাকে কি বলা হয়? শের খান উপাধি লাভ করছিল তখন। আর শেরশাহ উপাধি লাভ করছিল যে ইয়াকে হারাই, হুমায়ুনকে হারাই। শেরশাহ প্রতিষ্ঠিত রাজবংশের নাম কি ছিল? সুরি বংশ।
শেরশাহ কোন ক্ষেত্রে তার মৌলিক প্রতিভার পরিচয় দিয়ে ইতিহাসে অমর হয়ে আছেন? বলছিলাম রাজস্ব এবং ভূমি সংস্কার। রাজস্ব এবং ভূমি সংস্কার কে সেরা ছিল? শেরশাহ। তারপর অতিরিক্ত তথ্যটা দেখো, শেরশাহ সড়কে আজম মানে গ্র্যান্ড রুট প্রতিষ্ঠা করছিল। এটা থেকে ঘ নাম্বার প্রশ্ন আসবে। তারপর কি আসবে? উনি ডাক ব্যবস্থা কোন একটা রাজার কথা আসলে এটা আসবে শেরশাহ। এবং মুদ্রা ব্যবস্থার উন্নতি করেন। তাহলে আমরা কি দেখলাম? উনি রাস্তাঘাট, হ্যাঁ, গ্র্যান্ড রুট, তারপর ডাক ব্যবস্থা, তারপর মুদ্রা ব্যবস্থা। শেরশাহ তার পুরো সাম্রাজ্যকে কয়টি প্রশাসনিক ভাগে বা সরকারে বিভক্ত করেছিল? 47টি। শেরশাহের প্রশাসনিক কাঠামোতে সরকারের নিচের স্তরের নাম কি ছিল? পরগনা। এখানে অতিরিক্ত তথ্যটা দেখতে পারো, ওনারটা প্রথমে ছিল সরকার, সরকারের পরে পরগনা, পরগনার পরে গ্রাম। ঠিক আছে, আমি এগুলো সবগুলা প্রতিটা এমসিকিউতে দিয়ে দিছি। ঠিক আছে, পিডিএফে দেখে নিও। ভূমি সংস্কারে প্রজাদের জমির মালিকানা সত্য সম্বলিত দলিলকে কি বলা হয়তো বলতো? পাট্টা বলা হয়তো। ঠিক আছে, এখানে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, দেখে নিবা। প্রজারা নির্দিষ্ট খাজনা দেওয়ার অঙ্গীকার করে যে পত্র দিত তাকে কি বলা হয়? কবুলিয়ত। ঠিক আছে, এটা দেখে নিবা। বাদশাহ আকবরের অভিভাবক কে ছিল? বৈরাম খান। আকবরের বাবা যেহেতু অনেক আগে মারা গেছিল, তখন বৈরাম খান আকবরকে দেখে শুনে বড় করছিল। ইভেন দ্যাট দ্বিতীয় পানিপথের যে যুদ্ধটা হয়েছিল আকবরের সাথে, সেটা মেনলি চালাইছিল কি বৈরাম খান। অনেকটা বলতে গেলে আকবরকে সুসংগঠিত করছিল কিন্তু বৈরাম খান। যদিও পরবর্তীতে আবার বৈরাম খানের সাথে আকবরের দ্বন্দ্ব হয়েছিল এবং বৈরাম খানকে মেরে ফেলা হয়। এগুলো পরে অনেক বিস্তারিত কাহিনী, এগুলো দরকার নেই এখন আমাদের। দেখো তো কত সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল? 1556 সালে। আকবর কর্তৃক দ্বীনে ইলাহি প্রতিষ্ঠার প্রধান কারণ কি ছিল? দেখো, উনি হিন্দু, মুসলিম, শিখ সবার সাথে মিশছিল। উনি অনেকগুলো শিখ মেয়ে বিয়ে করছিল। ঠিক আছে, তো হিন্দুরা তো ছিল ভারতবর্ষে, তার উপর উনি নিজে মুসলিম। তাহলে তিনটা ধর্ম মিলে উনি নতুন আরেকটা ধর্ম বানাতে চাইছিল, সেটার নাম কি? দ্বীনে ইলাহি। ঠিক আছে, তো চাইছিল যে কি না সবাই এক করে ফেলবে আর কি। মানসাব শব্দের অর্থ কি? পদ বা পদমর্যাদা। মুঘল আমলে মানসাবদারি প্রথা কে প্রবর্তন করেন? কে করেন? সম্রাট আকবর। উনি কি করছিল জানো? উনি দুইটা অংশে ভাগ করছিল। একটা হলো তোমার পদমর্যাদা, আরেকটা হলো অশ্বারোহী সংখ্যা, মানে ধরো যারা ঘোড়া পরিচালনা করতে পারে তাদের একটা ধরো, আরেকটা হলো জাত অনুযায়ী একটা পদমর্যাদা সৈন্যদের মধ্যে। এই দুইটা ভাগ করার কারণে কিন্তু অনেক লাভ হয়েছিল তার, মানে যুদ্ধগুলো দেখাচ্ছে অন্যভাবে মানে পরিচালিত হচ্ছিল তখন। যাই হোক, তো এই আমাদের কোর্স সিইউডিইউ আর ইউ এটা অফারে, যারা তাড়াতাড়ি ভর্তি হবে তাদের জন্য। ঠিক আছে, এখন দেখো আইনে আকবরী গ্রন্থের রচয়িতাকে? আবুল ফজল। এটা মুখস্থ করে ফেলি, এটা অনেকবার আসছে। ঠিক আছে, সম্রাট আকবরের কোন উপদেষ্টার উপাধি ছিল খানি খান? ওনার নাম হলো বৈরাম খা। আকবরের উদার ধর্মীয় নীতির পিছনে কার প্রভাব ছিল? কার প্রভাব? ওই আমরা শিক্ষকের মাধ্যমে প্রভাবিত হই। ওনার একটা গৃহশিক্ষক ছিল, ওনার নাম হলো আব্দুল লতিফ, তার মাধ্যমে। মুঘল সম্রাজ্ঞী নূরজাহানের প্রকৃত নাম কি ছিল? মেহেরুন্নেসা। স্বর্গ যদি ধরা মাঝে থাকে কোনখানে, তা এইখানে শ্লোকটি কোথায় লিপিবদ্ধ আছে? দেখো, দেওয়ানে খাস। এটা হলো তোমার সম্রাট শাহজাহানের নির্মিত একটা দরবার কক্ষ, বুঝছো? ওইখানে লেখা ছিল যে এখানে যদি ভাই কোথাও যদি জান্নাত বলতে কিছু থাকে সেটা আমার এখানে। হ্যাঁ, তো দেওয়ানি খাস ওই দিল্লির লাল কেল্লার অভ্যন্তরে অবস্থিত। স্থাপত্য কলার প্রতি প্রবল অনুরাগের কারণে কোন মুঘল সম্রাটকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়? সম্রাট শাহজাহানকে। কারণ তুমি দেখছো উনি কিন্তু অনেকগুলাই করছে, যেমন তাজমহল, লালকেল্লা, দেওয়ানি খাস, ময়ূর সিংহাসন, মানে যত সুন্দর এবং অসাধারণ বিল্ডিং যেগুলো আছে বেশিরভাগই সম্রাট শাহজাহান বানিয়েছিল। ঠিক আছে, মমতাজ মহলের স্মরণে নির্মিত তাজমহল তৈরিতে কত বছর সময় লেগেছিল? 22 বছর। তাজমহলে 22 বছর সময় লেগেছিল। ঠিক আছে, আর দেখো তাজমহল নির্মাণ শুরু হয় 1632 সালে আর শেষ হয় 1653 সালে। বিশ্ববিখ্যাত ময়ূর সিংহাসন এর নির্মাতা কে ছিল? সম্রাট শাহজাহান। এটা কত সালে? দেখো 1739 সালে পারস্যের শাসক নাদির শাহ দিল্লি আক্রমণ করে ময়ূর সিংহাসন নিয়ে যায়। ধর্মীয় গোঁড়ামি এবং অনাড়ম্বর জীবনযাপনের জন্য কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হতো? জীবিত পীর, সেটা হলো তোমার আওরঙ্গজেবকে। বাদশাহ আওরঙ্গজেব কোথায় মৃত্যুবরণ করেন? দক্ষিণাত্যে। ঠিক আছে, ওইখানে একটা যুদ্ধে গেছিল, যুদ্ধের মধ্যে উনি 1707 সালে কি করেন? মৃত্যুবরণ করেন। এখন তার সমাধিটা কোথায় আছে? মহারাষ্ট্রের খুলদাবাদে। মুঘল শাসকগণ মোটামুটি কত বছর ভারত শাসন করেছিল? প্রায় 300 বছর।
মুঘল বংশের সর্বশেষ সম্রাট কে ছিল? দেখো, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। উনি শেষ দিকে বোধহয় রেঙ্গুনে মারা গেছিল। ঠিক আছে। জাহাঙ্গীরের বাণিজ্যিক সুবিধা ছিল। ঠিক আছে, এটা আমরা কিন্তু ইতিহাসের প্রথম পত্রে পড়েছিলাম। সুবিধা নিয়ে কোন ইউরোপীয় শক্তি ভারত আধিপত্য বিস্তার করেছিল বলতো? কারা? ইংরেজরা। ঠিক আছে, এখানে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, দেখে নিবা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? যেহেতু কোম্পানি, তাহলে বাণিজ্য করা কি ছিল তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল। ফোর্ট উইলিয়াম দুর্গটি কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1765 খ্রিস্টাব্দে। লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন কত সালে শুরু হয়? 1765 সালে শুরু হয়। ক্ষত্রিয়দের পেশা কি ছিল? যুদ্ধ করা ছিল। মুসলিম বিজয়ের পূর্বে সিন্ধুর রাজা কে ছিল? রাজা দাহির। কত সালে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন? 712 খ্রিস্টাব্দে। ভারতের কোন অঞ্চলে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়? সিন্ধু। সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ কোনটা ছিল? কোনটা ছিল দেখো তো? জলদস্যু কর্তৃক আরব জাহাজ লুণ্ঠন। এখানে ঘটনাটা দিয়ে দিছি। দেখো, লঙ্কা থেকে আগত মুসলিম নারী শিশুবাহী জাহাজ সিন্ধুর উপকূলে যখন আসে তখন জলদস্যুরা লুট করে। তো রাজা দাহির অপরাধীকে দমন করতে ব্যর্থ হয় বা অনুচ্ছুক হয়, কিন্তু ওইদিকে হাজ্জাজ বিন ইউসুফ বলছিল এই তাদেরকে ব্যবস্থা নাও, কিন্তু সে অস্বীকার করছিল বা ব্যর্থ হয়েছিল। তখন হাজ্জাজ বিন ইউসুফ তার জামাতা মোহাম্মদ বিন কাসিমকে পাঠাইছিল। তারপর মোহাম্মদ বিন কাসিম প্রথমবার ভারতের সিন্ধু প্রদেশ কি করেন? জয় করেন। ঠিক আছে, ওকে। এটা ভারতের প্রথম আক্রমণ, প্রথম অভিযান। যদি আবার মোহাম্মদ বিন কাসিমের সাথেও কিন্তু পরবর্তীতে অন্যায় হয়, ওকে মেরে ফেলা হয়। এটা একটা অভিযোগের কারণে, মিথ্যা অভিযোগের কারণে। আচ্ছা আসো, আরব কর্তৃক সিন্ধু বিজিত হয় কত সালে? 712 খ্রিস্টাব্দে। সূর্য দেবী এবং পলিমল দেবী কে ছিলেন? রাজা দাহিরের দুই কন্যা। আরবদের সিন্ধু বিজয়কে একটি নিষ্ফল উপাখ্যান কে বলেছিল বলতো? স্ট্যানলি ল্যান্ডপোল। কেন বলছিল? কারণ দেখো, সিন্ধু প্রদেশটা জয় করার পর কিন্তু আর পরবর্তী খুব একটা অভিযান করানো হয়নি। ঠিক আছে, বরঞ্চ এটা রাজনৈতিক ইয়াটা দেখাচ্ছে খুব একটা দীর্ঘস্থায়ী ছিল না, খুব অল্প দখল করছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যদি এইটা আবার অনেক পরে গিয়ে, ঠিক আছে, অনেক পরে গিয়ে ভারত একেবারে পরিপূর্ণভাবে মুসলিমদের হাতে চলে আসে, কিন্তু এটা মানে সিন্ধু বিজয় করছে, এরপর আরেকটা করবে এভাবে হয়নি। যেটা ধরো বাদশাহ আলমগীর করছিল, আওরঙ্গজেব, ওইরকম হয় নাই কিন্তু। সেজন্য সিন্ধু বিজয়ে মুসলমানরা কোন ক্ষেত্রে বেশি লাভবান হয়েছিল বলতো? সাংস্কৃতিক ক্ষেত্রে। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। ভারতের নিম্নবর্ণের হিন্দুরা ইসলামের প্রতি আকৃষ্ট কেন হয়েছিল? কারণ তাদের কি ছিল? শাসকদের নিপীড়ন থেকে মুক্তি লাভ, এবং এখানে ছিল তোমার জাতপতা ছিল, সেজন্য। মুসলমানদের সিন্ধু অভিযানের কারণ কি ছিল? সাম্রাজ্যবাদ নীতি। হ্যাঁ, তারা সাম্রাজ্য বিস্তার করতে চাইছিল। রাজা দাহিরের উদ্যতা। হ্যাঁ ঠিক আছে, রাজা দাহির যেহেতু গাদ্দারি করছিল। এটা হিন্দু বিরোধী নীতি না, বা হিন্দু না, এগুলো ছিল না। গজনী বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? দেখো তো, সবুক্তগিন। ঠিক আছে, ওনার ছেলে সুলতান মাহমুদ, যেটা থেকে ইনশাআল্লাহ সৃজনশীল আসবে, উনি কি করেন? ওই তোমার গজনীটাকে আরো শক্তিশালী করেন। কিভাবে করেন? উনি সোমনাথ মন্দির টন্দির আরো বিভিন্ন মন্দির হামলা করে ওইখান থেকে অর্থগুলা নিয়ে আসতো। বিভিন্ন রাজ্যে হামলা চালাই উনি, অর্থগুলা নিয়ে এসে গজনীটাকে কি করছিল? ডেভেলপ করছিল। এটা থেকে প্রশ্ন আসে অনেকবার, এটা আসে না। সবুক্তগিন থেকে প্রশ্ন খুব কম আসে। ইয়ামিন উদ্দৌলা বা আমিরুল মিল্লাত কার উপাধি বলতো? সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ সোমনাথ মন্দির অভিযান কত সালে করেন? 1026 খ্রিস্টাব্দে। এটা একটু দেখে নেবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটি ছিল তার ভারতের সপ্তম এবং সর্বাধিক আলোচিত একটা অভিযান। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? গুজরাটে। ঠিক আছে, সোমনাথ মন্দিরের মধ্যে ওই তোমার সুলতান মাহমুদের হামলাটা চালাইছিল আর কি। হামলাটা চালানোর পর ওইখান থেকে যে সম্পত্তিগুলো পাইছিল, এগুলো কোথায় নিয়ে গেছিল? তোমার গজনীতে নিয়ে গেছিল। তো সোমনাথ মন্দিরকে ওইখানকার এলাকার অনেকগুলো মানুষ পাহারা দিছিল, বলা হয় যে অনেক মানুষ হত্যা করা হয়েছে। যাই হোক, এটা তো আমাদের কাহিনী না, বললাম না কাহিনী বলে অনেক বড় হয়ে যাবে, ইচ্ছা করতেছে বলার জন্য। তো সোমনাথ মন্দির ভারতের গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের প্রবাস বা পাটনে অবস্থিত। ঠিক আছে, এটা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ শিব মন্দির। এটা ছিল শিব মন্দির। তো এই তোমরা যারা চাও আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য, ভর্তি হয়ে যাবাগা। স্বর্গীয় বধূ মসজিদের নির্মাতা কে? সুলতান মাহমুদ। প্রাচ্যের হোমার বলা হয় কাকে? বলতো? মহাকবি ফেরদৌসকে। ঠিক আছে, উনি কি ছিল দেখো, মহাকবি ফেরদৌসি কি লিখছে দেখো? শাহনামা। ঠিক আছে, ওনার আসল নামটা কি দেখো? আবুল কাসেম ফেরদৌসি। কারণ আমরা অনেক সময় ফেরদৌসি বললে মেয়ে মনে করি। ঠিক আছে,
কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা কে? আল বেরুনি। শাহনামা গ্রন্থের রচয়িতার নাম কি? আবুল কাসেম ফেরদৌসি। তরাইনের যুদ্ধে ভারতীয় বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিল? পৃথ্বীরাজ। তরাইনের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেন? পৃথ্বীরাজ। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 1192 খ্রিস্টাব্দে। ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? মোহাম্মদ ঘুরি। তরাইনের দ্বিতীয় যুদ্ধের বিশেষত্ব কি? ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। মুসলিমদের ভারতে আগমনের পূর্বে বাংলা এবং বিহারে কোন বংশের শাসন প্রতিষ্ঠা হয়? সেন বংশের। বাংলায় কত খ্রিস্টাব্দে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়? 1204 খ্রিস্টাব্দে। আলাউদ্দিন হোসেনকে শাহজাহান সুজ বলা হয় কেন? গজনি ধ্বংস করার কারণে। এখানে ব্যাখ্যাগুলো আছে। কুতুবুদ্দিনের প্রতিষ্ঠিত বংশকে দাস বংশ কেন বলা হয়? কারণ উনি প্রথম দিকে কি ছিল? দাস ছিল, ঠিক আছে। তারপর আস্তে 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 উনি সাম্রাজ্যের একেবারে সর্বোচ্চ পদ রাজা হয়ে যান। হ্যাঁ, সেজন্য তাকে কি বলা হয়? মামলুক সাম্রাজ্য। মামলুকত্ব দাস বোধহয়, হ্যাঁ মামলুকত্ব দাস। লাখ বক্স কোন সুলতানের উপাধি? কুতুবুদ্দিন আইবেক। কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে। কুতুব মিনার কোন ধরনের স্থাপত্যকৃতি? স্মৃতি স্তম্ভ। এই তো আমাদের শেষ। তো তোমাদের কাজ হলো, ভিডিওটা প্রথমে দেখছো আলহামদুলিল্লাহ, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের এখন কাজ হলো ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবা, নক করে পিডিএফটা নিয়ে ফেলবা, ঠিক আছে। এখন হয়তো আমি প্রথমবার না দিলে, এটা মাথায় রাখবো, আমি মাগরিব বা রাত 10টার ভিতরে ইনশাল্লাহ আমি সবাইকে পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। তো পিডিএফটা দেওয়ার পর তুমি আরেকটা বার দেখবা, তাহলে একবার এখানে পড়লা, আরেকটা বার দেখলা, এনাফ, ঠিক আছে। আর আমার কাছে মনে হয়েছে ইসলামী ইতিহাস দ্বিতীয় পত্রটা একটু টাফ, কারণ এখানে অনেকগুলো রাজার ঘটনা প্রায় সিমিলার, ঠিক আছে। তো এটার ব্যবচ্ছেদ কিভাবে করা যায়, হ্যাঁ এটা কিভাবে মনে রাখা যায়, এটার জন্য আসলে তোমরা যদি চাও, তোমরা তো এর আগে রেসপন্স করো না, বিধে কিন্তু আমি ক্লাস দিইনি, ঠিক আছে। তোমরা যদি চাও বেশি করে, তাহলে আমি ইনশাল্লাহ ওদের কিভাবে ব্যবচ্ছেদ করা যায়, মানে বললাম না, এগুলো আসলে কয়েকটা ঘটনা বললে তুমি ঘটনাগুলাই লিখতে পারবা, ঠিক আছে। এগুলো মোটামুটি ইজি আছে, বাট কঠিন কঠিন এই এসেন্সে যে এখানে তুমি গুলমাল পাকাই ফেলবা। যাই হোক, তোমরা খুব ভালো করে পরীক্ষা দিবা, পারো না পারো ভালো করে লিখে আসবা, বুঝছো। এখন তুমি বলতে পারছো না পারলে ভালো করে কিভাবে লিখবো, হাতে লেখাটা সুন্দর করো, কনসেপ্ট ঘটনাগুলো, যেসব রাজাগুলো নামে আমি এখানে উচ্চারণ করছি, ইসলামী ইতিহাসের সাজেশনের মধ্যে রাজার নামগুলো দিয়েছিলাম, সেগুলো নিয়ে চ্যাটজিপিটি থেকে একবার পড়ে যাও, পড়িয়ে নিজের মতো করে বানাও, ঠিক আছে। পরীক্ষা ভালো করো, ভালো হও, সফল হও ইনশাল্লাহ। যখন ভার্সিটি টিকবা তখন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।